আজকে বলবো একটা ধারা নিয়ে, অর্ডার 7-11D, রিজেকশন অফ দ্য প্লেন্ট। যদি দেখা যায় যে মামলাটা ফাইল হয়েছে, মামলাটা উইদাউট জুরিসডিকশন, বার্ড বাই ল, এবং মামলাটা চলতে পারে না এখানে, এবং মামলার মধ্যে কোনো কজ অফ অ্যাকশান নেই, কোনো কজ অফ অ্যাকশান শো করা নেই, মামলাটা দীর্ঘদিন পরে ফাইল হয়েছে, টাইম বার্ড বাই লিমিটেশন, এবং যা প্যারাফার্নিয়া করার ছিল, যেভাবে মামলাটা ফাইল করার ছিল, যে প্রসিডিওরগুলো মেনটেন করা ছিল, সেগুলো হয়নি। মেনলি যেটা হয়, বার্ড বাই ল অথবা আইনত বৈধ নয় বা আইনত যে মামলা করা যায় না, সেই মামলা যদি হয় তাহলে সেটাকে রিজেকশন অফ প্লেন্ট করতে হয়। তার মানে মামলাটা প্রথমেই খারিজ করে দেওয়া হোক। এটা সিপিসি, সিভিল প্রসিডিওর কোডের যে প্রভিশন, সেটাকে বলে অর্ডার 7-11, আর ডি হচ্ছে আইনত বার্ড যে মামলাগুলো। যেমন ধরা যাক, আজকে কলকাতা সিটি সিভিল কোর্টের কথাই বলি। যদি কোনো মামলা সিটি সিভিল কোর্টে ফাইল হয়, যে মামলাটাতে সিটি সিভিল কোর্টের জুরিসডিকশনই নেই, অথবা যে মামলাতে কোনো রকমভাবে আইনের মেনে করা হয়নি, বা যে মামলাটা আইনত করাই যায় না, যে মামলা বহুদিনকার আগে ঘটনা ঘটেছে, সেটা করা হয়েছে, অত 12-13 বছর আগে ঘটনা ঘটেছে, সেটা করা হয়েছে, টাইম বার্ড বাই লিমিটেশন বলা হয়। ঘটনা ঘটার 12-13 বছর বাদে মামলা ফাইল করা, অথবা যে মামলাটাতে স্মল কজ কোর্টে ফাইল হওয়ার কথা, সেটা সিটি সিভিল কোর্টে ফাইল হয়েছে, এবং যেটা আইনত যে মামলাটা চলতে পারে না, যেটা আইনই নেই, সেরকম কোনো মামলা ফাইল হয়েছে, যাতে কোনো রিলিফ হয়তো কোনো দিনই কেউ পাবে না, রিলিফ পাওয়ার মতো মামলাই নয়, সেই সব ক্ষেত্রে ডিফেন্ডেন্টরা প্রথমেই অর্ডার 7-11-ডির অ্যাপ্লিকেশন করেন, রিজেকশন অফ দ্য প্লেন, মানে প্লেনটা প্রথমেই খারিজ করে দেওয়া হোক। কারণ প্লেন্টের মধ্যে কিছু নেই, কোনো মেরিট নেই। মেরিট বলতে সাক্ষী সাবুত দিয়ে একটা মেরিট হয়, সেটার দিকে যাচ্ছি না। মানে অন দ্য ফেস অফ ইট, মানে প্লেনটা দেখেই মনে হচ্ছে প্লেনটা টিকতে পারে না, বা প্লেনটা আইন বহির্ভূতভাবে ফাইল করা হয়েছে, এমন কোনো আইন নেই এই প্লেনকে সাপোর্ট করার জন্যে, বা প্লেনটা কোনো আইনের সাপোর্টে তৈরি হয়নি। যেমন একটা উদাহরণ দিই, ধরুন দুজন ল্যান্ডলর্ড মিলে টেনেন্টের এগেনস্টে মামলা ফাইল করেছে, মামলা ফাইল করেছে, এবার উচ্ছেদের মামলা ফাইল করেছে টেনেন্টের এগেনস্টে দুজন ল্যান্ডলর্ড মিলে। এবার ধরুন টেনেন্ট একটা ল্যান্ডলর্ডের কাছ থেকে প্রপার্টিটা, তার শেয়ারটা কিনে নিল, আনডিভাইডেড প্রপার্টি। সেই কেনার পর থেকেই টেনেন্টটা কিন্তু কোওনার কাম টেনেন্ট হলো। এভিকশন স্যুট কিন্তু কোওনার এগেনস্টে হতে পারে না, শুধুমাত্র টেনেন্টের এগেনস্টেই হতে পারে। এবার আনডিভাইডেড প্রপার্টিতে কে কোন জায়গাকার টেনেন্ট বা কোথাকার ওনার, সেটা বোঝা যাবে না, সম্ভব নয়। যদি প্রপার্টিটা পার্টিশন হতো বাই মিটস অ্যান্ড বাউন্ডস, তখন ডিটারমাইন করা যাবে যে কে টেনেন্ট আর কতটুকু পোর্শনে সে ল্যান্ডলর্ড, এই ওনার। সুতরাং এই এভিকশন স্যুটটা যেটা অলরেডি করা হয়েছে, সেটা কিন্তু আইনত বার্ড হয়ে যাবে। সেখানে ডিফেন্ডেন্ট যিনি প্রপার্টিটা কিনেছেন, সেখানে অর্ডার 7-11-ডির অ্যাপ্লিকেশন করতেই পারেন। তিনি বলতে পারেন যে আনডিভাইডেড প্রপার্টি আমি কিনেছি, সুতরাং কোন পোর্শনে আমি টেনেন্ট এবং বা কোন পোর্শনে আমি ওনার, সেটা বলা সম্ভব নয় যতক্ষণ না প্রপার্টিটা পার্টিশন হচ্ছে বাই মিটস অ্যান্ড বাউন্ডস। তখন উচ্ছেদের মামলা লাই করবে, তার আগে নয়।
কারণ জয়েন্ট প্রপার্টি নিয়ে মামলাটা হয়েছিল, জয়েন্ট টেনেন্ট মিলে। সেই প্রপার্টিটা যদি কিনে নেওয়া হয় তাহলে আনপার্টিশন অবস্থায় কিনলে, সুতরাং টেনেন্ট এবং কোওনার একসঙ্গে মিশে গেল, এখানে উচ্ছেদের মামলাটা লাই করবে না। এইখানে অর্ডার 7 রুল 11D করা হয়। মানে মামলাটা খারিজ, মানে অ্যাট দ্য থ্রেশহোল্ড প্রথমেই মামলাটা খারিজ হওয়া উচিত, সাক্ষী সাবুদের দরকার নেই, অ্যাডমিটেড ফ্যাক্ট। এইসব ক্ষেত্রেই অর্ডার 7 রুল 11D করা হয়, রিজেকশন অফ দ্য প্লেন্ট, তাহলে মামলাটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সাক্ষী সাবুদের দরকার পড়ে না, সাক্ষী সাবুত ছাড়াই এই মামলা শেষ করে দেওয়া যায়। এটাই হচ্ছে রিজেকশন অফ দ্য প্লেন্ট, মামলার প্লেনটা খারিজ করার জন্য যে দরখাস্ত। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।